শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের। বিদ্বেষমূলক বক্তব্য ইস্যু পার্লামেন্টে ওঠানোয় সন্তোষ, দিল্লির সাথে সম্পর্ক ভালোর দিকে মন্তব্য রিজওয়ানার। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে। ব্যর্থ করার চেষ্টা নয়, অন্তর্বর্তী সরকারকে বরং সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো, বললেন মির্জা ফখরুল। নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের বিরক্তির কারণ জানতে চাইলেন রিজভী। নির্বাচনের কথা শুনলেই তারা যেন রিয়াকশন হচ্ছে কোনো জায়গায়। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। ছাত্রলীগ দিয়ে একের পর এক আন্দোলন দমন করেছে আওয়ামী লীগ, অভিযোগ ছাত্র নেতাদের। লেজুড় ভিত্তিক রাজনীতি না করে ছাত্র অধিকারকে প্রাধান্য দেওয়ার আহ্বান। আপনার যখন প্রমোশনের জন্য, বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। জুলাই আন্দোলনে র্যাবের ভূমিকায় ডিজির দুঃখ প্রকাশ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয়েছে হেলমেট বাহিনীর যুগের, মন্তব্য ডিএমপি কমিশনারের। রাজশাহীর আদালত চত্বরে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের প্রিজন ভ্যানে ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ, কারাগারে পাঠিয়েছেন বিচারক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে ভারত সরকার ব্যবস্থা নেবে বলে আশা করে অন্তর্বর্তী সরকার। ভারতের পার্লামেন্টের কমিটিতে এ বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই উপদেষ্টা। এলজিআরডি উপদেষ্টা আশা করেন দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশের। ইসকন ইস্যু, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় মিডিয়ায় অপপ্রচার গুজব এতে আরও ঘি ঢেলেছে। এ অবস্থায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে সম্পর্কের তিক্ততা কমার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সহ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে, যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। তো প্রথম তো এই অ্যাড্রেস করাটা গুরুত্বপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না, আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়ে। উপদেষ্টারা বলছেন দুদেশের সম্পর্ক কোনো দলের সাথে নয়, হবে জনগণ আর দেশের সাথে। ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। যখন একটা দেশে বিচারের দাবি উঠে এবং যার বিচারের দাবি উঠে তাকেই অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিবের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এর আগে বায়ু দূষণ রোধে বৈঠক করেন এলজিআরডি ও পরিবেশ উপদেষ্টা। সেখানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় খোরাখুরি করলে সিটি কর্পোরেশনের অনুমতি নেয়ার নির্দেশনা দেয়া হয়। আহ্বান জানানো হয়েছে মাস্ক পরা সহ পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে এলজিআরডি মন্ত্রণালয়। খোরার পরে 15 দিন পর আবার খোরা হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
4 দিনেও নিজস্ব জলসীমা থেকে ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ নাবিককে ফেরাতে পারেনি বাংলাদেশ। তবে এ নিয়ে দিল্লির সাথে আলোচনা অব্যাহত আছে। দ্রুতই তারা ফিরবেন বলে আশাবাদী পররাষ্ট্র সচিব। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে সরকারের বিরক্তির কথাও ভারতকে স্পষ্ট করার কথা জানিয়েছেন তিনি। তবে তাকে ফেরানোর কোনো নির্দেশনা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি জানিয়ে সচিব বলছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। ঢাকা থেকে ঘুরে যাওয়ার পরপরই পার্লামেন্টারি কমিটিকে ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা তার নিজস্ব, এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছেন দেশটির এই শীর্ষ কূটনীতিক। ভারতের সরকারের কোনো সম্পর্ক নাই, এই বিষয়টা আপনাদেরকেও ঢাকায় স্পষ্ট করে। এর ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হলো কিনা প্রশ্ন পররাষ্ট্র সচিবের কাছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতে আমরা আমাদের দিক থেকে যে বক্তব্য সেটা তাকে বলেছি, সেটা হচ্ছে এই যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না এবং এটা যাতে তাকে কনভে করা হয়। এবং তিনি প্রত্যুত্তরে যেটা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি ডাজন্ট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ। আর ফেরানোর বিষয় যেটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়া শুরু করব। গত সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৭৯ জনকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী। কেবল তাই নয়, তাদের মানহানিকর ছবিও প্রকাশ করে দেশটির কোস্টগার্ড। 3 দিন পার হলেও এখনও সেই সব বাংলাদেশিকে ফেরানো যায়নি। এ নিয়ে কোনো সুখবর নেই সরকারের কাছে। এই বিষয়ে আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারবো। এর আগে প্রথমবারের মতো পূর্ব তিমুরের রাষ্ট্রপতির ঢাকা সফর নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 14 থেকে 17 ডিসেম্বর ঢাকা সফর করবেন তিনি। বিজয় দিবসের রাষ্ট্রীয় আয়োজনেও অংশ নেবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তিমুর লেস্টের মহামান্য রাষ্ট্রপতির সরকারি সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি একটি দ্বিপাক্ষিক চুক্তি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ব্যর্থ করার চেষ্টা তো নয়, বরং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো। দুপুরে যুক্তরাজ্য থেকে ফিরে তথ্য উপদেষ্টার এক মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যকার সংকট সমাধানের তাগিদও দেন ফখরুল। জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে 30 নভেম্বর সস্ত্রীক যুক্তরাজ্য যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেখানে অবস্থান করায় তাঁর এই সফর নিয়েছিল সবার আগ্রহ। 11 দিনের সফর শেষে দুপুরে দেশে ফিরেন বিএনপি মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজির প্রতিনিধি দলের সঙ্গে হওয়া বৈঠকে তথ্য উপদেষ্টার মন্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এমন বক্তব্য রাজনীতি বিরোধী। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এমন ধারণাকেও ভুল উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি, এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং।
উল্লেখ করেন নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত ও বাংলাদেশের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেন আলোচনার উপর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা মোকদ্দমার কার্যক্রম শেষ হলেই তিনি দেশে ফিরবেন, এমনটাও নিশ্চিত করেন বিএনপি মহাসচিব। মামলা মোকদ্দমাগুলো শেষ হলেই চলে আসবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন গণতন্ত্র চর্চার বড় উপাদান, কিন্তু ভোটের কথা শুনলেই উপদেষ্টাদের এত নেতিবাচক প্রতিক্রিয়া কেন জানতে চান বিএনপি নেতারা। বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষকে প্রস্তুত থাকার আহ্বানও জানান নেতারা। এদিকে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরাবরই দল হিসেবে নানা কর্মসূচি পালন করে বিএনপি। সেই ধারাবাহিকতায় এবছর 4 দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। শুক্রবার বুদ্ধিজীবী দিবস আর সোমবার হবে বিজয় দিবসের আলোচনা সভা। এছাড়া 14 ও 16 ডিসেম্বর স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাবে বিএনপির প্রতিনিধি দল। বিকেলে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে সমালোচনা করেন নির্বাচন ইস্যুতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের। নির্বাচন কি তাহলে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি, যে নির্বাচনের কথা শুনলেই কেন যেন রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায়? বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচাইতে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য, গণতন্ত্রের বিকাশের জন্য। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করবে। নয়াপল্টনে আলাদা অনুষ্ঠানে দলের নেতা নজরুল ইসলাম খান বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ক্ষমতায়ন হবে না। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। অন্যদিকে আরেক অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমদ বলেন, রুখে দিতে হবে ভারতের যে কোনো ষড়যন্ত্র। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে উদ্যোগী হওয়ারও তাগিদ দেন বিএনপি নেতারা। ৭২ থেকে ৭৫ রক্ষী বাহিনীর মাধ্যমে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। লেজুর বৃত্তিক নয়, বরং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই হবে ছাত্র রাজনীতি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় এ মত ব্যক্ত করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ডায়ালগ ফর ডেমোক্রেসি আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির প্রশ্ন, নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে ছাত্র নেতারা এসব কথা বলেন। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে এরকম হাস্যকর স্বৈরাচার হটানোর পর যে ছাত্র রাজনীতি নিয়ে নানা কথা চলছে নানা অঙ্গনে, তার খোলামেলা আলোচনার জন্যই ডায়ালগ ফর ডেমোক্রেসির এই সভা, যেখানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার ছাত্র রাজনীতির ভূমিকা, ছাত্র রাজনীতিকে কিভাবে দেখতে চায় শিক্ষার্থীরা, তাই উঠে আসে আলোচনায়। অংশ নেন রাজনৈতিক ও সামাজিক নানা সংগঠনের শীর্ষ নেতারা। বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ভয়াবহতা দেখেছে সবাই। ছাত্র অধিকারের নানা আন্দোলন ছাত্রলীগকে দিয়ে যেভাবে দমন করা হয়েছে তা ছিল রীতিমতো ভয়ঙ্কর। তাই সময় এসেছে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর। আপনার যখন প্রমোশনের জন্য, বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। আপনি যদি সিটের ইস্যুটি দেখেন, তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে, সেখানে হচ্ছে হত্যা, এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করার একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে। আমি আগানো বলছি, কথাগুলো আমার না, বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে, থাকবে কি থাকবে না, অথবা ট্রমাটা কেন তৈরি হলো, সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি।
ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না। তাহলে কিসের সাথে আমি একমত? আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্ট রুম, গণরুম, অত্যাচার, নির্যাতন, ইভেন আমাকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে। মূল আলোচনার পর শুরু হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে উঠে আসে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম, আয়ের উৎস, বৃহৎ রাজনৈতিক দলের লেজুর সহ নানা দিক, যার উত্তর দেন ছাত্র নেতারা। অতীতে যেটা হতো, যারা হচ্ছে কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকা এনে তারা খেয়ে ফেলতো। অনেকে আমরা যে কাজটা করছি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা জাস্ট ফরওয়ার্ড করছি। সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে যাই। দেখেন, শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় দিই, যে দুঃখজনক আসলে কিছু হইতে পারে না। একজন শহীদ কি দলের জন্য হয়? এই আন্দোলন কি শুধু দলের ছিল? এই আন্দোলন তো সবার ছিল, এটা মাজলুমদের ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি? অনুষ্ঠানে ছাত্র নেতাদের মোদ্দা কথা শিক্ষার্থীদের অধিকার নিয়েই হবে ছাত্র রাজনীতি। এ সময় ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ চালুর বিষয়ে জোর দেন ছাত্র নেতারা। আমরা আসলে ভাই ট্রমাটাইজড হওয়ার কারণে আমরা এই প্রশ্নগুলি করতেছি। যদি একটু মেথডিক্যালি চিন্তা করে দেখেন, ডাকসু থাকা আর ছাত্র সংগঠন আলাদাভাবে থাকা, এটা কিন্তু পরস্পর বিরোধী কোনো জিনিস না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজিস্ট SFO প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হন। এ সময় সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার ABMF করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। একই সাথে তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনও মিলছে না। তবে সার্ক যে ক্যান্সার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক। কনফারেন্সে সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান ডক্টর ইউনূস। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম খুন কমিশন। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, একথাও বলেন ডিজি। সকালে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে হয় এই ব্রিফিং। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এরপরই সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির প্রধান AKM শহীদুর রহমান। জানান, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করবে র্যাব। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এ সময় প্রথমবার র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করলেন সংস্থাটির প্রধান। মন্তব্য করেন, সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবে আয়নাঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। জানান, গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষত রাখা হয়েছে। একই সাথে বলেন, র্যাবের কেউ অপরাধে জড়ালে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। জানান, এখন পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি অভিযান এবং গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, দেশে জঙ্গি তৎপরতা ছিল, জঙ্গিদের তৎপরতা ছিল। গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে এ মন্তব্য করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অফিসাররা তো ডিসিপ্লিন থাকতে হবে, কেন তারা ওনারা হামলা গাম্বা দুর্ব্যবহার এই মানুষের সাথে বা আপনাদের সাথে বা কারোর সাথেই কেন করবেন? হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে। 16 ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজশাহী আদালতে নেওয়া হলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে বিক্ষুব্ধ জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2 শিক্ষার্থী নিহতের মামলার আসামি আসাদুজ্জামান আসাদ গেল 6 অক্টোবর রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। রাজশাহী 3 আসনের সাবেক এই এমপিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন বিচারক। রাজশাহীর আদালত চত্বর। পুলিশের প্রিজন ভ্যানে রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তাকে লক্ষ্য করে এভাবেই ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় বোয়ালিয়া থানার 2 মামলার আসামি আসাদুজ্জামান আসাদ। দুপুরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় আদালতে। এ সময় ডিমের পাশাপাশি আসাদুজ্জামান আসাদকে লক্ষ্য করে কেউ কেউ ছুঁড়েছেন ইট ও কাদা। 2টা মামলা আছে তার নামে, বোয়ালিয়া থানার 307, 326 সহ বিস্ফোরক টিস্ফোরক আছে। আদালতের ওখানে নিয়ে যাওয়ার পরে কিছু একটু গ্যাঞ্জাম হয়েছিল, উত্তেজিত জনতা তারপরে হয়েছিল, কিন্তু এই শীঘ্রই পরিস্থিতি যেহেতু যথেষ্ট পরিমাণে আমাদের পুলিশ ফোর্স ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গেল 6 অক্টোবর রাজধানী বারিধারা থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে র্যাব। পরে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আমলারা কিভাবে পালিয়ে যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 1 সপ্তাহের মধ্যে ব্যাপারে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এ সময় তদন্তে দুর্বলতার জন্য ক্ষোভ প্রকাশ করে এক কর্মকর্তাকে সতর্ক করেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 2টি মামলার শুনানি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অপরাধীরা পালিয়ে যাচ্ছে। এটি আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে 1 সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যখনই ওয়ারেন্টটা ইস্যু হয় তারপরের থেকে তাদেরকে আর পাওয়া যায় না। সুতরাং এই যে পুলিশের যাদের এই ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্বে আছেন, তারা আদালতের আদেশ পাওয়ার পরে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন কিনা, এই ব্যাপারে ওয়ারেন্টগুলোকে কার্যকর করার ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন, আদালতের আদেশ পাওয়ার পরে আসামিদের গ্রেপ্তার করা বা না করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা, সেই ব্যাপারে 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আর সাধারণ তদন্ত সংস্থা এক নয়। সাধারণ আদালতে পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয়, আর এই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিতে হয় প্রসিকিউশনের মাধ্যমে। তদন্ত সংস্থায় যারা আছেন তদন্তকারী কর্মকর্তা, তাদের ব্যাপারে আদালত আজকে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের তদন্ত কার্যে যেভাবে তদন্তটা আগানো প্রয়োজন, যে কোনো অনভিজ্ঞতার কারণে হোক বা যাদের অযোগ্যতার কারণে হোক, সেই ব্যাপারে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে বলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি। ম্যাচ করতে যে সময়টা লাগছে, এতটুকু সময় আমরা তাদেরকে দিতে চাই, কিন্তু তারা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন সেটা আমরাও মনে করি যে এটা যথাযথ না, এটার আরও উন্নতি হওয়া প্রয়োজন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে 5টি মামলায় 75 জনের বিচার চলছে ট্রাইব্যুনালে। পৃথক 2টি মামলায় সাবেক ওসি আবুল হাসান ও সাবেক প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে সারা দেশ। উত্তরাঞ্চলের কয়েক জেলায় 2 দিন ধরে দেখা নেই সূর্যের, কমেছে রোদের প্রখরতাও। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘড়ির কাঁটায় আধা বেলা পেরিয়েছে, তবু কুয়াশার গাঢ় চাদর ভেদ করে উঁকি দিতে পারেনি সূর্য। মেঘাচ্ছন্ন ঘোলাটে চারপাশ, সাথে হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরে সারা দেশে জেঁকে বসেছে শীত, কমেছে দিন ও রাতের তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা গড়ালেও কমছে না শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। শীত বস্ত্রের অভাব, তাই খড়কুটো জ্বালিয়ে চলছে ঠান্ডা নিবারণের চেষ্টা। শীতে হাত পা গুটেছে, তারপরে আমরা কাজে যাচ্ছি পেটের অভাবে। কি করব, আমাদের তো সংসার আছে। সকালে ধরেন এই ঠান্ডার মধ্যে কাজে আসি, কাজ করে আবার বিকালেও ফির ঠান্ডা লাগে, যাই বাড়িতে যাই। আইসি তো উল্লো গায়ে ভাবছি যে একটু ঠান্ডা হবে না, যেমন তো ঠান্ডা হয়ে পড়ছে। কুয়াশার কারণে সড়কে যান চলাচল কম। দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে 7 ঘন্টা এবং আরিচা কাজিরহাট রুটে 10 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার জন্য ধরেন কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা। অপরিমাণ শীতে গাড়ি বন্ধুদের বাসাতে ঘুমাইতে প্রচন্ড ঠান্ডা পড়ছে। ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানোর খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশে চিকিৎসকদের আন্তরিকতার অভাব এবং খরচ বেশি হওয়ায় বিদেশে সেবা নেওয়ার প্রবণতা বেড়েছে। এক হাসপাতালে সব ধরনের চিকিৎসার সুযোগ না থাকাও এর অন্যতম কারণ। সম্প্রতি ভারতের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। দেশে চিকিৎসা গ্রহণে রোগীদের আস্থা তৈরিতে সবার আগে চিকিৎসকদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভুক্তভোগীদের জন্য হটলাইন চালুরও আহ্বান জানানো হয়। ভিসা বন্ধ থাকায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতে চিকিৎসা গ্রহণ। বিপাকে পড়েছেন জটিল রোগে আক্রান্তরা। প্রশ্ন উঠেছে, তাহলে কি সেবা বঞ্চিত থাকবেন রোগীরা? এমন প্রেক্ষাপটে চিকিৎসা সেবা বিদেশমুখাপেক্ষিত থেকে উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। আমাদেরকে কেউ ভিসা বন্ধ করে দিলে আমরা একদম মরে যাব, আমরা টিকতে পারবো না, সেই অবস্থায় বোধ আমরা নাই। বক্তারা বলেন, আস্থার অভাবে অনেকে বিদেশে চলে যায়। জানান, সেবা উন্নত করতে হলে আগে বিদেশে চিকিৎসা গ্রহণ বন্ধ করতে হবে নীতি নির্ধারকদের। এক্ষেত্রে আন্তরিকতা নিয়ে রোগী দেখা ও সঠিক রোগ নির্ণয়ে গুরুত্ব দেন বক্তারা। আমাদের দেশের কোন রাষ্ট্রনায়ক, কোন দায়িত্বশীল কে এই কাজটি করেছে? অন্যকে আমরা উপদেশ দিই তোমরা বাইরে যেও না, নিজের থেকে শুরু করো না রে ভাই। আমরা 10 মিনিট করে দেখব না 15 মিনিট দেখব, আমাদের অবশ্যই বিবেকবান, দায়িত্বশীল হতে হবে। সরকারি সহযোগিতায় এখন দরকার লেটেস্ট ইকুইপমেন্টস গুলো প্রকিউর করা উইদাউট ট্যাক্স। আমাদের টাকা হতো নাই, অলরাইট, অল্প টাকা দিয়ে যেটুকু করা যায় সেটুকু করি, কিন্তু সিস্টেম পাল্টাইতে হবে। যারা ভারতে যেতে পারছেন না এমন রোগীদের সেবা নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। বলেন, তাদের জন্য দ্রুত হটলাইন চালু করতে হবে। সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি একটা ডেস্ক করে হটলাইন করে তাদের তথ্য নেওয়া উচিত, নিয়ে তাদের ইমিডিয়েটলি ফলো আপ ট্রিটমেন্ট আমাদের এখানে তারা কেন যাচ্ছে সেটা জেনে তার পয়সার সমস্যা হতে পারে, আমাদের সাবসিডি দেব। সরকারের পক্ষ থেকে জানানো হয়, জটিল রোগে আক্রান্তদের সেবা নিশ্চিতে দ্রুত সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর চেষ্টা চলছে। সমান খরচ হলেও রোগীদের দেশে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়। মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে আসলে বিদেশ থেকে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে একটা চিকিৎসা গ্রহণের সংস্কৃতি গড়ে উঠেছে। সর্বোচ্চ অগ্রাধিকার আনা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতালকে চালু করার ব্যাপারটি। ইতিমধ্যে সেখানে প্রায় 60 জনের মতো রোগী আছে আজকে। এটাকে আমরা খুবই দ্রুত, এটাকে 700 বেডের হাসপাতাল, আমরা চেষ্টা করছি যেন অনবোর্ড খুব দ্রুত এটাকে করা যায়। দেশের 55% রোগীদের সেবা দেয় বেসরকারি হাসপাতাল। তবে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এইটুকু আবেগ থাকতে হবে আসলে, যে আমরা আসলে সমান খরচ হলেও দেশে করব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সেরা শিল্পী, কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের 3য় আসর। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওটিটিতে সেরা অভিনয় শিল্পী, সেরা সঙ্গীত শিল্পী, কলাকুশলী সহ 4 বিভাগে 30 জনকে ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার দেওয়া হয়। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগরের চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের হাতে। অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের পরিচালক মির্জা আহমেদ এবং দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্তরা জানান, তাদের অনুভূতি আর দায়িত্ববোধ বেড়ে যাওয়ার কথা।
যে কোনো পুরস্কার অনেক আনন্দের। আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার ভবিষ্যতে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ জন্মাবে। যারা সিনেমাটোগ্রাফি করতে চায় ভবিষ্যতে তাদের জন্য এক ধরনের ইন্সপায়ারিং একটা জিনিস হবে। বাবারা হবেন আরও যত্নশীল, মায়েদের সঙ্গে সমানভাবে ভাগ করে নেবেন সন্তান লালন পালনের দায়িত্ব। এমন বার্তা নিয়ে বাংলাদেশি ও সুইডিশ বাবাদের গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হলো গুলশান এভিনিউ পার্কে। সাধারণ মানুষের কাছে পিতৃত্বের অন্য এক দিক এবং দায়িত্ব ও লিঙ্গ সমতার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনই এই প্রদর্শনীর লক্ষ্য। ফ্রেমে বন্দি বাবাদের সুখানুভূতি, সন্তানের সাথে যে সখ্যতা, মিত্রতা কিংবা খুনসুটি, তাই লেন্স ক্যামেরায় রশ্মি ছড়াচ্ছে রাজধানীর গুলশান এভিনিউ পার্কে। সুইডিশ দূতাবাস ও জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম বাংলাদেশি ও সুইডিশ বাবা। মূলত বাবাদের কাজের প্রচলিত ধারণায় পরিবর্তন ও লিঙ্গ সমতার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রদর্শনীতে বাবা হিসেবে পুরুষদের নতুন পরিচয় তুলে ধরা হয়, যেখানে তারা শুধুমাত্র পরিবারের আর্থিক যোগানদাতা নয়, বরং সন্তানের লালন পালনে সরাসরি জড়িত। পিতৃত্ব মানেই শুধু পরিবারের আয় নিশ্চিত করা নয়, বাবা হিসেবে সন্তানের জীবনে যত্নশীল ভূমিকা পালন করা এবং তাদের মানসিকভাবে সমর্থন দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রদর্শনীটি আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে কিভাবে আধুনিক বাবা হওয়া সম্ভব এবং তার সমাজের জন্য কতটা প্রয়োজনীয়। বাংলাদেশে গৃহস্থালী কাজের অধিকাংশ দায়িত্ব নারীরা পালন করে থাকেন। এটি নারীদের কর্মজীবন থেকে শুরু করে তাদের আর্থিক ও সামাজিক অগ্রগতির পথে বড় বাধা সৃষ্টি করে। কিন্তু আমরা এখন এমন বাবাদের গল্প শুনছি যারা এই প্রথাগত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে পরিবারে সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। ছবির গল্পে সন্তানদের প্রতি শুধু ভালোবাসা বা দায়িত্বের গল্পই বলে না, বরং সমাজের প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণাগুলো ভাঙার প্রতীকও বটে। আমার এর থেকে বড় পাওয়ার কিছু নেই। বাবা কাজ করে, বাবা আমার সাথে খেলে, বাবা আমাকে ভালোবাসে। আমাদের সমাজের যে জেন্ডার রোল, সেই রোলে বাবাদের আরো অনেক কিছু করার আছে এবং এটাকে নতুন করে আসলে আবিষ্কার করার আছে। মাদের অবদান অস্বীকার করার উপায় নেই। প্রদর্শনীতে বাংলাদেশের 23 জন বাবার চিত্র তুলে ধরা হয়েছে। আগামী বছর থেকে এই প্রদর্শনীটি শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, অনুষ্ঠিত হবে অন্যান্য শহরেও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।